হ্যালো টু মাই অল স্টুডেন্টস। আজ আমি তোমাদেরকে পড়াচ্ছি রেভলিউশনারি আইডিয়াস, নেপোলিয়নিক এম্পায়ার অ্যান্ড দ্য আইডিয়া অফ ন্যাশনালিজম। আমি সৌমেন স্যার। তোমাদের আজকে আমি হিস্ট্রি সেকেন্ড চ্যাপ্টার ক্লাস 9 একটু বোঝানোর চেষ্টা করছি। তোমরা আস্তে আস্তে শোনো, পজ করে করে যে জায়গাগুলো অসুবিধা আছে সেগুলো তোমরা একটু পজ করে করে শুনে নেবে। ফার্স্ট, তোমাদের আজকে আমি এই চ্যাপ্টার শুরু করার সময় তোমাদের যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো সম্পর্কে একটু আগে বলে নিই। যেমন হচ্ছে রুল অফ ডিরেক্টরি বা ডিরেক্টরির শাসন কী ছিল। শোনো ভালো করে। রেন অফ টেরর বা সন্ত্রাসের শাসনের যখন শেষ হলো বা সন্ত্রাসের শাসনের অবসানের পর ফ্রান্সে ডিরেক্টরি শাসনের সূচনা হয়েছিল 1795 খ্রিস্টাব্দের শেষ পর্বে রচিত সংবিধান অনুসারে ফ্রান্সের শাসন ক্ষমতা 5 সদস্যের একটি পরিষদ বা ডিরেক্টরির হাতে প্রদান করা হয়েছিল। কাদের হাতে? 5 সদস্য নিয়ে তৈরি 5 জন ডিরেক্টরের হাতে প্রদান করা হয়। ডিরেক্টরি শাসনের প্রধান ভিত্তি ছিল যে উদীয়মান বিত্তবান যে বুর্জোয়া সম্প্রদায় তারা, দ্যাট মিন্স ফ্রান্সের যে সমস্ত ধনী ব্যক্তিরা ছিল তাদের হাতে এই ডিরেক্টরি শাসন ব্যবস্থার মূল ক্ষমতাটা ছিল। এরা মূলত ছিল ফ্রান্সের অপদার্থ এবং দুর্নীতিগ্রস্ত। তাই ডিরেক্টরি আমলে ফ্রান্সের অবস্থা আরও শোচনীয় হয়ে উঠেছিল। এই ডিরেক্টরি শাসনকে ব্যাখ্যা করতে গিয়ে ঐতিহাসিক ডেভিড থমসন মনে করেছিলেন ডিরেক্টরি শাসনই ফ্রান্সের বিপ্লবের ধ্বংসকে সম্পূর্ণ করে ফেলেছিল। তোমরা মনে রাখবে এই 5 জন ডিরেক্টরসের নাম। প্রথমজন হচ্ছেন বারাস, BARRAS। সেকেন্ড ছিলেন লা রেভেলিয়ে, LAREVELLIERE, লা ল্যাভেলিয়ে। থার্ড ছিলেন লা তুরনায়ের, LETOURNEUR। আর ফোর্থ রিউভেল, REWBELL। অ্যান্ড ফিফথ কার্নো, CARNOT, কার্নট। তাহলে বারাস, লা রেভেলিয়ে, লা তুরনায়ের, রিভিউল অ্যান্ড কার্নট, এই 5 জন ছিলেন ডিরেক্টরস, যারা ডিরেক্টরি শাসনের মূল ছিলেন। তাহলে তোমরা ডিরেক্টরি শাসন সম্পর্কে বুঝলে। এবার তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে হোয়াট ইজ বাস্কুল পলিসি? বাস্কুল নীতি কি? রাজতন্ত্রী মানে যারা রাজার মন্ত্রীরা ছিল, যারা রাজতন্ত্র বা মোনার্কিজমকে পছন্দ করতো তারা, এবং যে পলিটিক্যাল দল জ্যাকোবিনস ছিল, এই রাজতন্ত্রী আর জ্যাকোবিন এই দুটি দল প্রথম থেকেই ডিরেক্টরি শাসনের বিরোধিতা করছিল। এই দুটি দল প্রথম থেকে ডিরেক্টরি শাসনের বিরোধিতা করে যাচ্ছিল। তাই ডিরেক্টরসরা এই দুটো দলের সঙ্গে কোনো রকমভাবে গণ্ডগোল না রেখে তাদেরকে তদারক করে চলত বা তাদের সঙ্গে ভারসাম্য বজায় রেখে চলার একটা নীতি গ্রহণ করেছিল। এই নীতিটাকে বাস্কুল পলিসি বলা হয়। ওকে, বুঝতে পারলে? এখানে একটা প্রশ্ন আসে যে বেবিউফ কে ছিলেন? হু ওয়াজ বেবিউফ? BABEUF, হু ওয়াজ বেবিউফ? এই বেবিউফ একটা নেতা ছিলেন যিনি বেবিউফ এই ডিরেক্টর শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, এবং এই বিদ্রোহের সময় বেবিউফের বিদ্রোহ বলে এই বিদ্রোহটাকে নামকরণ করা হয়েছিল। দুর্নীতিগ্রস্ত ডিরেক্টরি শাসনের বিরুদ্ধে ফ্রান্সে যে একাধিক বিদ্রোহের উদ্ভব হয় সেগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল
1796 খ্রিস্টাব্দের মে মাসে সংঘটিত ফ্রাঁসোয়া বেভিউভ এর বিদ্রোহ। ফ্রাঁসোয়া বেভিউভ ছিলেন সোসাইটি অব দ্য প্যান্থিয়ন নামক একটি বিপ্লবী সংস্থার সদস্য। তিনি নিজে প্যান্থিয়ন ক্লাব নামে একটি দলের প্রতিষ্ঠা করেছিলেন। কি ক্লাব? প্যান্থিয়ন ক্লাব, PANTHEON। তিনি ট্রিবিউন, TRIBUNE, তিনি ট্রিবিউন পত্রিকার সম্পাদনার কাজ করতেন। ডিরেক্টরির বিরুদ্ধে চক্রান্তের জন্য এই বেভিউকে গিলোটিনে হত্যা করা হয়েছিল। অনেক ঐতিহাসিক তাকে কার্ল মার্কসের অগ্রদূত বলে মনে করেছে। এবার তোমরা জানো যে কনসুলেট সিস্টেম কি, যেটা ডিরেক্টরি শাসনের পরে ইতিহাসে আমরা পড়ব। ডিরেক্টরি শাসনের পরে ফ্রান্সে একটা শাসন ব্যবস্থা এসেছিল, তার নাম হচ্ছে কনসুলেট শাসন বা রুল অফ কনসুলেট। কি? ডিরেক্টরি শাসন চূড়ান্ত ব্যর্থ হয়েছিল। এই পরিস্থিতিতে নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সে ডিরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে কনসুলেট শাসন প্রবর্তন করেছিলেন। ডিরেক্টরি শাসন যখন ব্যর্থ হয়, তারপরে নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সে ডিরেক্টরি শাসনের অবসান ঘটায় এবং কনসুলেট শাসন ব্যবস্থার প্রতিষ্ঠা করে। এই শাসন ব্যবস্থার মধ্যে ছিল 3 জন কনসাল। 3 জন কনসালের হাতে সম্পূর্ণ ফ্রান্সের শাসন ব্যবস্থা অর্পিত হয়েছিল। আর আগের ডিরেক্টরি শাসনে ছিল 5 জন ডিরেক্টরস, মনে রাখবে। আর কনসুলেট শাসনে 3 জন কনসাল থাকবেন। এই 3 জন কনসাল কে কে ছিলেন? ফার্স্ট কনসাল ছিলেন নেপোলিয়ন বোনাপার্ট, সেকেন্ড কনসাল ছিলেন অ্যাবেসিয়েস, ABBESIEYES, সেকেন্ড ছিলেন অ্যাবেসিয়েস, আর থার্ড ছিলেন রজার ডুকোস। কে ছিলেন? রজার, ROGER DUCOS, রজার ডুকোস। মনে থাকবে 3 জন কনসালের নাম মনে রাখবে। আচ্ছা, এবার আমরা এই চ্যাপ্টারের যে মূল চরিত্র তার সম্পর্কে একটু জেনে নিই, যিনি হলেন নেপোলিয়ন বোনাপার্ট। নেপোলিয়ন 1769 সালে, দ্যাট মিনস 1769 এর 15th আগস্ট আমাদের ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ডে 1947, মনে রাখবে। এই 15 আগস্ট 1769 নেপোলিয়ন জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? ইটালির আন্ডারে ভূমধ্য সাগরে ওপরে একটা আইল্যান্ড ছিল, যার নাম ছিল কর্সিকা আইল্যান্ড। এই কর্সিকা আইল্যান্ডের অ্যাজাকিও, AJACCIO, অ্যাজাকিও শহরে নেপোলিয়ন জন্মগ্রহণ করেছিলেন। নেপোলিয়ন বংশসূত্রে ছিলেন কর্সিকান, কিন্তু জন্মসূত্রে ফরাসি নাগরিক ছিলেন। কি করে? কারণ তার জন্মস্থান কর্সিকা দ্বীপ ইটালির অন্তর্গত হলেও তার জন্মাবার 1 বছর আগে, মানে 1768-এ ফ্রান্স কর্সিকা দ্বীপকে দখল করেছিল। তাই উনি জন্মসূত্রে ফরাসি নাগরিক হয়ে গেলেন। নেপোলিয়নের বাবা মার নাম মনে রাখবে। নেপোলিয়নের বাবার নাম হচ্ছে কার্লো বোনাপার্ট, যিনি পেশায় একজন উকিল ছিলেন বা ব্যারিস্টার ছিলেন। নেপোলিয়নের মায়ের নাম ছিল লেটিজিয়া বোনাপার্ট, তার মার নাম, বাবার নাম কার্লো বোনাপার্ট। নেপোলিয়ন ব্রিত্তানি ও প্যারিসের সামরিক বিদ্যালয়ে শিক্ষা লাভ করছিলেন। চাকরি উনি কোথায় করলেন? ফরাসি গোলন্দাজ বাহিনীর সাব লেফটেন্যান্ট পদে উনি যোগদান করেছিলেন। পরে ব্রিগেডিয়ার জেনারেল ও মেজর জেনারেল পদে উনি উন্নীত হন, মানে প্রমোশন পেয়েছিলেন। নেপোলিয়নের ওয়াইফ ছিলেন জোসেফাইন। নেপোলিয়ন দ্বিতীয়বার একটা বিবাহ করেছিলেন। অস্ট্রিয়ার রাজকন্যা মারিয়া লুইসকে উনি 1810 খ্রিস্টাব্দে বিবাহ করেছিলেন। আচ্ছা, এবার আমরা কনসুলেট শাসনে নেপোলিয়নের সম্পর্কে কিছু জানব। 1799
খ্রিস্টাব্দে নেপোলিয়ান ডিরেক্টরি শাসনের উচ্ছেদ ঘটিয়ে কনসুলেট নামে একটা নতুন শাসন ব্যবস্থা প্রবর্তন করে। এর আগে তোমরা দেখলে 1795 এ ডিরেক্টরি শাসনের প্রবর্তন হয়েছিল, আর ডিরেক্টরি শাসন শেষ হলো 1799, সেখান থেকে চালু হলো কনসুলেট শাসন। 4 বছর পর 1799-এ কনসুলেট শাসনের প্রবর্তন করলেন কে? নেপোলিয়ান, এবং উনি হলেন প্রথম কনসাল। অপর দুজন কনসাল ছিলেন অ্যাবেসিয়াস আর রজার ডুকস, তোমাদেরকে আগেই বলেছি। 1802 সালে মে মাসে নেপোলিয়ান সারা জীবনের জন্য নিজেকে কনসাল হিসেবে ঘোষণা করে দিলেন। যেহেতু সেই সময় উনি ছিলেন ফার্স্ট কনসাল, ওনার হাতে ফ্রান্সের সমস্ত পাওয়ার ছিল, তাই 1802 খ্রিস্টাব্দে উনি নিজেকে প্রথম কনসাল হিসেবে ঘোষণা করে দিলেন, কারণ সমস্ত পাওয়ার তখন নেপোলিয়ানের হাতে চলে এসছে। কনসুলেট শাসনের টোটাল কনসুলেট শাসন চলেছিল 1799 থেকে 1804, 1804 সাল পর্যন্ত এই কনসুলেট শাসন চলে। আর এই 1899 থেকে এই 1804 পর্যন্ত নেপোলিয়ান ছিল সর্বে সর্বা। কনসুলেট শাসনের মধ্যে নেপোলিয়ানই ছিল সর্বে সর্বা। কনসুলেট শাসনে তিনি নতুন সংবিধান রচিত করেছিলেন। 1799-এ উনি কনসুলেট শাসনে একটি নতুন সংবিধান বা কনস্টিটিউশন রচনা করেছিলেন। এটি অষ্টম বর্ষের সংবিধান বা 8 ইয়ার্স সংবিধান বা কনস্টিটিউশন নামে ইতিহাসে বিখ্যাত, যার মূল ভিত্তি কি ছিল? কর্তৃত্ব উপরতলার আর আস্থা নিচুতলার। দ্যাট মিন্স অথরিটি ফ্রম দ্য অ্যাবভ অ্যান্ড কনফিডেন্স ফ্রম বিলো। এটা ছিল এই কনস্টিটিউশনের মূল ভিত্তি। আর এর রচয়িতা ছিলেন বিশেষজ্ঞ অ্যাবেসিয়াসকে দিয়ে এটা রচনা করানো হয়েছিল। সাপোর্টে কে ছিলেন? নেপোলিয়ান। ফেলিক্স মার্খাম তার নেপোলিয়ান অ্যান্ড দ্য অ্যাওয়েকেনিং অফ ইউরোপ গ্রন্থে এই সংবিধানের প্রকৃতি প্রসঙ্গে একটি সুন্দর কথা বলে গেছেন। সংবিধানটি রচিত হওয়ার পর এটি জনগণকে শোনানো হয়েছিল, অনেকে তা মন দিয়ে শুনেছিলেন। সে সময় অনুপস্থিত এক মহিলা তার প্রতিবেশীর কাছে জানতে চেয়েছিলেন যে এই নতুন সংবিধানে কি বলা হয়েছে। এর উত্তরে প্রতিবেশী বলেছিলেন নেপোলিয়ান। দ্যাট মিন্স পুরো সংবিধানে নেপোলিয়ানেরই কথা বলা আছে। নেপোলিয়ানের মতো করে, নেপোলিয়ান নিজের মতো করে ফ্রান্সের নিজের উপযোগী করে ফ্রান্সের নিয়ম কানুন লিখেছিলেন। আসলে নতুন সংবিধানে ভিন্নভাবে প্রথম কনসাল বা নেপোলিয়ানের ব্যক্তিগত ক্ষমতাই জাহির করা হয়েছিল। বুঝলে? এবার আমরা দেখব যে নেপোলিয়ান কিভাবে কিং অফ দ্য ফ্রান্স হলেন, বা সম্রাট নেপোলিয়ানে কিভাবে উনি পরিবর্তিত হলেন। 1804 খ্রিস্টাব্দে নেপোলিয়ান নিজ ক্ষমতায় চূড়ান্ত কেন্দ্রীকরণ ঘটান। নিজ ক্ষমতার চূড়ান্ত কেন্দ্রীকরণ ঘটান মানে নিজের পাওয়ারকে সেন্ট্রালাইজ করেন। 1804 খ্রিস্টাব্দে সিনেট জাতীয় স্বার্থের নামে বংশগত সাম্রাজ্য গঠনের প্রস্তাব গ্রহণ করেন। এজন্য ফ্রান্সে গণভোট নেওয়া হয়। গণভোটের মাধ্যমে ফরাসি জনগণ নেপোলিয়ানকে বেছে নেয়। এতে নেপোলিয়ানের পক্ষে ভোট পড়েছিল 35,72,329, আর বিপক্ষে ভোট পড়েছিল মাত্র 2,579টি। বুঝতেই পারছো যে নেপোলিয়ানের শক্তি, নেপোলিয়ানের পাওয়ার ক্ষমতা কতটা বেশি ছিল। ফরাসি বিপ্লবের মূল আদর্শ ছিল ইকুয়ালিটি বা সাম্য, কে গ্রহণ করলেও এই সংবিধানের মধ্যে নেপোলিয়ান স্বাধীনতা বা ইন্ডিপেন্ডেন্সের আদর্শকে উনি গুরুত্ব দেননি। তিনি বললেন, ফরাসি জাতি স্বাধীনতা বা গণতন্ত্রকে চায় না, তারা সাম্য চায়। হোয়াট দ্য নেশন ওয়ান্টস ইজ নট লিবার্টি
বাট ইকুয়ালিটি। 1804 খ্রিস্টাব্দে 2 ডিসেম্বর পোপ সপ্তম পায়াস 7 নোটারডাম চার্চে আনুষ্ঠানিকভাবে নেপোলিয়ান বোনাপার্টকে সম্রাট পদে অভিষিক্ত করেন। 1804 খ্রিস্টাব্দে নেপোলিয়ান ফরাসি জাতির সম্রাট উপাধি গ্রহণ করেন। নেপোলিয়ানের উত্থানের ফলে ফ্রান্সের ইতিহাস হয় ইউরোপের ইতিহাস এবং ইউরোপের ইতিহাস হয় ফ্রান্সের ইতিহাস। এক কথায় নেপোলিয়ান হয়ে উঠেছিলেন ইউরোপের ভাগ্য নিয়ন্ত্রতা। আর এভাবেই নেপোলিয়ানের যুগ বা এজ অব দ্য নেপোলিয়ান শুরু হয়েছিল। 1799 থেকে 1815 এই সময়কালটাকে আমরা এজ অব দ্য নেপোলিয়ানস বলে থাকি। মনে রাখবে 1799 থেকে 1815। সম্রাট পদ লাভ করে নেপোলিয়ান বলেছিল, ফ্রান্সের রাজমুকুট মাটিতে পড়েছিল, আমি তরবারির সাহায্যে তা তুলে নিয়েছি। I found the crown of the France lying on the ground and I picked up with my sword. নেপোলিয়ন ধর্মকেও একটি রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করেছিলেন। তিনি বলতেন, আমি মিশরে মুসলমান, ফ্রান্সে ক্যাথলিক। I was a Muhammad in Egypt, I shall be a Catholic here. নেপোলিয়ন লিজিয়ন অফ অনার নামে সম্মানসূচক পদবি প্রদানের ব্যবস্থা করেছিলেন। লিজিয়ন অফ অনার নামে একটি পদক উনি তার দেশের নাগরিকদেরকে প্রদান করতেন। এই সম্মানসূচক পদবিটা নাম ছিল লিজিয়ন অফ অনার। নেপোলিয়ান কোড নেপোলিয়ান নামে একটি আইনবিধি সংকলন করেছিলেন। এজন্য নেপোলিয়ানকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়। 2287টি ধারা সংবলিত এই আইনবিধিকে ফরাসি সমাজের বাইবেলও বলা হয়। নেপোলিয়ান 1800 খ্রিস্টাব্দে 1800 সালে ব্যাংক অফ ফ্রান্স এস্টাবলিশ করেছিলেন। কত সালে? 1800। কন্টিনেন্ট মানে কি? মহাদেশ। নেপোলিয়ান সমগ্র ইউরোপ মহাদেশকে সামুদ্রিক অবরোধের আওতায় এনেছিলেন বলে এই সিস্টেম উনি বানিয়েছিলেন, তার নামকরণ করা হয়েছিল কন্টিনেন্টাল সিস্টেম বা মহাদেশীয় অবরোধ। যেখানে মহাদেশের মধ্যে থাকা ইউরোপিয়ান কন্টিনেন্টের মধ্যে থাকা দেশগুলো তারা নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য করবে, বাইরের কোনো সামুদ্রিক দ্বীপের দেশের সঙ্গে তারা কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবে না। নেপোলিয়ান তার নৌ অধ্যক্ষ ট্রেভিলকে বলেছিল, TREVILLE, তার অ্যাডমিরাল ছিল সেনাবাহিনীর, নৌবাহিনীর নেভাল অ্যাডমিরাল, তার নাম ছিল ট্রেভিল। তাকে উনি কি বলেছিলেন? আমরা যদি 6 ঘন্টার জন্য ইংলিশ চ্যানেলের ওপর কর্তৃত্ব করতে পারি, আমরা পৃথিবীর অধীশ্বর হয়ে যেতে পারি। তাহলে বুঝলে নেপোলিয়ান সম্পর্কে আমরা এখানে কিছু জিস্ট পড়লাম। আর নেপোলিয়ান একটা গ্র্যান্ড আর্মি তৈরি করেছিল, এটা মনে রাখবে। গ্র্যান্ড আর্মি নেপোলিয়ান বানিয়েছিলেন মূলত ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই করার উদ্দেশ্যে। নেপোলিয়ান তার এই মহীয়তী সেনাবাহিনী বা গ্র্যান্ড আর্মি বানিয়েছিল। এই সেনাবাহিনী 1805 থেকে 1815 সাল পর্যন্ত অ্যাক্টিভ ছিল, সক্রিয় ছিল। 1812 খ্রিস্টাব্দে এই সেনাবাহিনীর সৈন্য সংখ্যা ছিল প্রায় 6,75,000, যার মধ্যে ফরাসি, জার্মানি, ওলন্দাজ, অস্ট্রীয়, ইতালীয়, প্রাশীয় বিভিন্ন জাতির সৈন্যদেরকে বেছে বেছে এদেরকে গুরুত্বপূর্ণ লড়াইয়ে নেপোলিয়ান ব্যবহার করতেন। ডাচি নামে একটা শব্দ এই চ্যাপ্টারে তোমরা পাবে। এই ডাচি শব্দটার অর্থ DUTCHY। ডাচি শব্দের অর্থ হচ্ছে জমিদারি।
ঠিক আছে, এখানে কতগুলো জিনিস তোমরা মনে রাখবে যে বার্লিন ডিক্রি কত সালে হয়েছিল? 11th নভেম্বর 1806। মিলান ডিক্রি কত সালে হয়েছিল? অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে হয়েছিল 1807-এ। আর ওয়ারসাউ ডিক্রি হয়েছিল 1807-এ। আর ফন্টেনব্লু ডিক্রি হয়েছিল 1810। ভেরি মাচ ইম্পর্টেন্ট, ফন্টেনব্লু ডিক্রি 1810। নেক্সট এবার আমরা আস্তে আস্তে এই চ্যাপ্টারের মূল কোশ্চেন সম্পর্কে বুঝবো এবং সেগুলোকে নিয়ে একটু আলোচনা করব। যেমন এই চ্যাপ্টারের একটি মূল বিষয় হচ্ছে, আমি আজকে একটু শর্টে বলি, নেক্সট তোমাদেরকে এগুলোকে আমি ভালো করে অ্যানালাইসিস করব, যে ট্রাফালগারের যুদ্ধ এই নেপোলিয়নের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল। ট্রাফালগারের যুদ্ধ হয়েছিল ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে। এই যুদ্ধে ব্রিটিশ নৌসেনাপতি ছিল নেলসন। ফরাসি ও স্পেনীয় নৌবহরকে সম্পূর্ণ ধ্বংস করেছিল এই ব্রিটিশ নৌসেনাপতি নেলসন। কারণ ফ্রান্স আর স্পেন একসাথে এই ব্রিটিশের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। এই যুদ্ধে ফ্রান্স উপলব্ধি করে যে সুদক্ষ নৌবাহিনী ছাড়া ইংল্যান্ডকে পরাজিত করা কখনোই সম্ভব হবে না। এটা তোমরা মনে রাখবে। আর আজকে এটুকুই তোমরা শোনো, নেক্সট আমি আবার পরের কোশ্চেন্সগুলো আলোচনা করব। থ্যাংক ইউ ফর